নমস্কার। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে এয়ার পলিউশন। এয়ার পলিউশনের বিভিন্ন দিকগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব যে এয়ার পলিউশন কী। বাতাস বা বায়ু হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা পৃথিবীর প্রত্যেকটি সজীব উপাদানের সৃষ্টির কারণ। এই বাতাস বা বায়ুকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এর উপস্থিতিকে আমরা অনুভব করতে পারি। কিন্তু এই বায়ু প্রত্যেকটি সজীব উপাদানকে প্রাণের সঞ্চার করতে বিশেষ ভূমিকা পালন করে। এই বায়ু বা এয়ারের অস্তিত্ব ছাড়া পৃথিবীতে সজীব উপাদানের অস্তিত্ব কল্পনা করা যায় না। অর্থাৎ পৃথিবীতে সজীব উপাদান এর অস্তিত্ব এই বায়ুকে কেন্দ্র করেই। আজকে আমরা আলোচনা করব এয়ার পলিউশন সম্পর্কে আলোচনা করব বা বায়ু দূষণ সম্পর্কে আলোচনা করব। পলিউশন কথাটির অর্থ হচ্ছে দূষণ। অর্থাৎ দূষণ বিষয়টি কি? দূষণ কথাটি হচ্ছে যখন কোনো রকমের অবাঞ্ছিত অপ্রত্যাশিত বিষয় উপাদানকে বিষয়কে, যেমন এখানে আলোচনা করছি আমরা বায়ুকে তার স্বাভাবিকতা নষ্ট করতে বা বায়ুর স্বাভাবিকতা নষ্ট করতে বিশেষ ভূমিকা পালন করে। সেই উপাদানগুলিকে বলা হচ্ছে দূষক বা পলিউটেন্টস। এই পলিউটেন্টসগুলো যখন কোনোভাবে বায়ুতে মিশে যায় বা জলে মিশে যায় বা মাটিতে মিশে যায়, তখন বলা যেতে পারে যে পরিবেশের যে বিভিন্ন স্বাভাবিক অবস্থা রয়েছে, সে স্বাভাবিক অবস্থায় যখন এই দূষক উপাদানগুলি মিশে গিয়ে তার স্বাভাবিকতাকে নষ্ট করে বা বিঘ্নিত করে, এর ফলে যখন তার স্বাভাবিক অবস্থায় যে সমস্ত সিস্টেম বা যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি হয়, সেই অ্যাক্টিভিটিগুলি যখন বিভিন্নভাবে হ্যাম্পার হয়, তখন বলা হয় যে সেখানে দূষক উপাদানের সংযোজন বা দূষক উপাদানের সংক্রমণ ঘটেছে। ফলে সেই প্রাকৃতিক যে স্বাভাবিক উপাদানটি সেটি কিন্তু তার স্বাভাবিকতা হারাতে বসেছে। ফলে আমরা কিন্তু এনভায়রনমেন্টে বা পরিবেশে কিন্তু একটা ইমব্যালেন্সিং স্টেট আমরা কিন্তু স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারি। তো আজকে আমরা আলোচনা করব এয়ার পলিউশন, অর্থাৎ বায়ুতে এরকম কিছু দূষক উপাদান মিশে গিয়ে বায়ুকে কিন্তু তার স্বাভাবিকতা নষ্ট করে থাকে যে উপাদানগুলি, সেই উপাদানগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং সেই উপাদানগুলির ফলে বায়ুর যে অবস্থা তৈরি হবে, তাতে যে বিভিন্ন রকমের ক্ষতিকারক প্রভাব আমরা জীবমণ্ডলে স্পষ্টভাবে দেখতে পাই, সেগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক এয়ার পলিউশন বিভিন্ন রকমের টেকনিক্যাল দিকগুলি। প্রথমে বলা হচ্ছে এয়ার পলিউশন ইজ এ স্টেট অফ এয়ার ইন প্রেজেন্স অফ পলিউটেন্টস। প্রথমে বলা হচ্ছে বায়ু দূষণ হচ্ছে বায়ুর এমন একটা অবস্থা। কি অবস্থা? যে অবস্থাতে বায়ুতে কিছু দূষক উপাদানের সংযোজন বা দূষক উপাদানের অস্তিত্ব রয়েছে। অর্থাৎ বায়ুতে যখন কোনো দূষক উপাদানের অস্তিত্ব পর্যবেক্ষণ করা যায় বা পরিমাপ করা যায় বা অনুভব করা যায়, তখন বলা হবে সেই বায়ুর যে অবস্থা, সেই বায়ুর অবস্থাকে তখন বলা হবে যে সেই বায়ু দূষিত হয়েছে বা বায়ুর দূষণ ঘটেছে। তাহলে এখানে সহজ করে আমাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে, বায়ু দূষণ হচ্ছে বায়ুর একটি অবস্থা। এটি স্বাভাবিক অবস্থা নয়, এটি অস্বাভাবিক অবস্থা। এটি এমন একটি অবস্থা যার ফলে জীবমণ্ডলে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এটি এমন একটি বায়ুর অবস্থা যেখানে বিভিন্ন রকম অবাঞ্ছিত উপাদানের বায়ুতে সমন্বয় আমরা দেখতে পাই বা উপস্থিতি আমরা দেখতে পাই বা অস্তিত্ব দেখতে পাই, সেটি হচ্ছে বায়ু দূষণ। এরপরে বিভিন্ন রকমের যে বায়ু দূষকগুলি রয়েছে, যেমন বলা হচ্ছে ফর্মস অফ পলিউটেন্টস রেসপন্সিবল ফর এয়ার পলিউশন। যে সমস্ত দূষক উপাদানগুলি রয়েছে যেগুলি বায়ুতে মিশে গিয়ে বায়ুকে দূষিত করে, সেগুলিকে আমরা তিনটে রূপে পেতে পারি, তিনটে অবয়বে পেতে পারি, তিনটে অবস্থাতে পেতে পারি। গ্যাস রূপে আমরা কিছু বায়ু দূষক পেতে পারি, লিকুইড ড্রপস যেটা রয়েছে
এরকম কিছু লিকুইড ড্রপ রয়েছে, সেই দূষক উপাদানগুলি এই লিকুইড ড্রপ রূপে আমরা পেতে পারি। কিছু সলিড পার্টিকলস, যেগুলোকে বলা হচ্ছে শক্ত কিছু উপাদান, যে সমস্ত কণা বা যে সমস্ত ছোটো ছোটো উপাদান রয়েছে যেগুলি শক্ত কঠিন, অর্থাৎ আমরা গ্যাস রূপে পেতে পারি, আমরা তরল রূপে পেতে পারি, আর আমরা কঠিন রূপেও পেতে পারি। বিভিন্ন রকমের দূষক উপাদানগুলিকে দেখতে পাই বা অনুভব করতে পারি বা বিশ্লেষণ করতে পারি, দেখতে পারি, যেগুলি মূলত এয়ার পলিউশনের জন্য মুখ্য ভূমিকা পালন করে। এরপরে আমরা বিষয়গুলি দেখে নেব যে এয়ার পলিউশনের যে সমস্ত দূষক উপাদানগুলি রয়েছে এবং সেগুলি কিভাবে মিশছে সে সম্পর্কে আলোচনা করা, এবং পাশাপাশি তার ফলে কী ধরনের সমস্যা তৈরি হতে পারে সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যে সমস্ত দূষক উপাদান বায়ুকে দূষিত করে বা যে সমস্ত পলিউটেন্ট বায়ুর যে স্বাভাবিকতা নষ্ট করে, সে সমস্ত দূষক উপাদানগুলির মধ্যে কিছু প্রাথমিক দূষক রয়েছে, প্রাইমারি পলিউটেন্টস রয়েছে। সে প্রাইমারি পলিউটেন্টসগুলো কী কী সেগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং তাদের প্রভাব কী রয়েছে সেগুলি সম্পর্কেও আলোচনা করব। প্রথম যে পলিউটেন্টটির কথা বলা হচ্ছে সবথেকে ক্ষতিকারক এবং সবথেকে মারাত্মক প্রভাব বিস্তার করে, জীবমণ্ডলে যার প্রভাব সবথেকে বেশি আমরা দেখতে পাই, সেটি হচ্ছে পার্টিকুলেট ম্যাটার বা পিএম। এই পার্টিকুলেট ম্যাটার কথাটি হচ্ছে কিছু কঠিন উপাদান যেগুলি বায়ুতে মিশে যায় এবং নর্মাল শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে সেই কঠিন উপাদানগুলি জীবদেহে প্রবেশ করে এবং প্রবেশ করে জীবদেহের যে স্বাভাবিক যে জৈবিক ক্রিয়া, সেই জৈবিক ক্রিয়াকে সম্পূর্ণভাবে বিঘ্নিত করে, সম্পূর্ণভাবে নষ্ট করে এবং জীবকে জীবনযাপনের ক্ষেত্রে বা নিজের প্রাণ ধারণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। এই উপাদানগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এরকম কতগুলি উপাদান রয়েছে যেগুলিকে আমরা পার্টিকুলেট ম্যাটার বলে উল্লেখ করতে পারি। যেমন এখানে বলা হচ্ছে সলিড অ্যান্ড লিকুইড পার্টিকুলেটস অফ 10 মাইক্রোমিটার, এখানে PM10 বলা হয়। PM10 এর কথাটির অর্থ কি? PM10 অর লেস দ্যান 2.5 মাইক্রোমিটার। এই যে দু রকমের মাইক্রোমিটারের কথা বলা হচ্ছে, অর্থাৎ এটি সাইজ, অর্থাৎ যখন 10 মাইক্রোমিটার কিছু এরকম দূষক উপাদান রয়েছে যে দূষক উপাদানগুলি বায়ুতে মিশে যায়, সেগুলি কঠিন দূষক হতে পারে, সেগুলি তরল দূষক হতে পারে। সেই কঠিন উপাদান মানে সলিড পার্টিকুলেটস হতে পারে বা লিকুইড পার্টিকুলেটস হতে পারে। যে পার্টিকুলেটসগুলির সাইজ কখনও 10 মাইক্রোমিটার হতে পারে, আবার কখনও সেগুলির সাইজ 2.5 মাইক্রোমিটার হতে পারে। তাহলে এই যে পার্টিকুলেটসগুলি, সে পার্টিকুলেটসগুলি কী কী সেগুলো সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার, এবং পাশাপাশি সেগুলি আমাদের কি সমস্যার সৃষ্টি করে জৈবিক ক্রিয়া করার ক্ষেত্রে বা আমাদের দেহে কী কী ক্রিটিক্যাল ক্রাইসিস বা ক্রিটিক্যাল প্রবলেম ক্রিয়েট করে সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আলোচনা করছি তাহলে ইনফ্লুয়েন্স দ্য, সবথেকে বিষয়টি বলা হচ্ছে ইনফ্লুয়েন্স দ্য রেসপিরেটরি সিস্টেম ডিপলি। আমরা জানি যে কোনো কঠিন উপাদান, যদি কোনো নাইট্রোজেনের কঠিন উপাদান বা কার্বনের কঠিন উপাদান বা আরও বলা যেতে পারে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এই ধরনের বিভিন্ন কঠিন উপাদানগুলি যখন কোনো প্রাণী বা বিশেষ করে মানুষ যখন শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে গ্রহণ করবে, এর ফলে যেটা সবথেকে বেশি সমস্যা হবে, সে কঠিন উপাদানগুলি ডিজলভ হবে না। শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে যখন ফুসফুসে গিয়ে জমা হবে, সেখানে কিন্তু সেগুলি ডিজলভ হবে না, সেগুলো কিন্তু রিপেয়ার হয় না। সেগুলি সেখানে গিয়ে রেসপিরেটরি সিস্টেমে বিভিন্ন রকমের ক্ষতের সৃষ্টি করে এবং ক্ষতের সৃষ্টি হওয়ার জন্য ধীরে ধীরে সে রেসপিরেটরি সিস্টেমে বিভিন্ন রকমের প্রবলেম বা ক্রাইসিস ক্রিয়েট হয়, ব্যালেন্সিং স্টেট কিন্তু নষ্ট হয়। তাই শ্বাস প্রশ্বাসের যে বিষয়টি, সে শ্বাস প্রশ্বাসের বিষয়টি মারাত্মকভাবে বিঘ্নিত হলে প্রাণীর যে জৈবিক ক্রিয়া, প্রত্যেকটি জৈবিক ক্রিয়া কিন্তু বিঘ্নিত হবে। এটি হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ প্রভাব। এরপরে বলা হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড অফ PM10। এরকম কতগুলি আমরা পার্টিকুলেটস রয়েছে যে পার্টিকুলেটসগুলোতে রাসায়নিক প্রভাব আমরা দেখতে পাই, যেগুলি হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড হিসেবে চিহ্নিত করা হয়। যেমন এখানে বলা হচ্ছে সালফেটসের কথা, অ্যামোনিয়ামের কথা, নাইট্রেটসের কথা। এগুলি কিন্তু মেইন অর্গানিক কম্পাউন্ড, জৈব কম্পাউন্ড।
সালফেট, অ্যামোনিয়া, নাইট্রেটস, এ সমস্ত কিন্তু এগুলো হচ্ছে জৈব কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড। এই মুখ্য অর্গানিক কম্পাউন্ডগুলি বায়ুতে মিশে গিয়ে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করতে পারে বা সমস্যার সৃষ্টি করে। অন্যান্য যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডসগুলি রয়েছে তার মধ্যে যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড পটাশিয়াম, এরকম কতগুলি অর্গানিক কম্পাউন্ডস রয়েছে। আরও কতগুলি মেটাল রয়েছে যেগুলি হচ্ছে আরও একটি শক্ত উপাদান, যেগুলো ধাতব উপাদান। এমন কিছু ধাতব উপাদান রয়েছে যে ধাতব উপাদানগুলি বায়ুর সাথে মিশে গিয়ে মারাত্মক সমস্যার সৃষ্টি করে এবং যে কোনো প্রাণীর রেসপিরেটরি সিস্টেমকে ব্লক করে নিয়ে তার হার্ট অ্যাটাক থেকে শুরু করে ব্রেন স্ট্রোকের মতো বিভিন্ন রকমের ইনস্ট্যান্ট ঘটনা এই বিভিন্ন রকম মেটালিক কম্পাউন্ডসগুলির দ্বারা কিন্তু সম্পন্ন হয়ে থাকে, সেটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এখানে যেমন বলা হয়েছে যে সমস্ত মেটালিক কম্পাউন্ডগুলি বায়ুতে মিশে গিয়ে পলিউটেন্ট হিসেবে তার মুখ্য ভূমিকা পালন করে, তার মধ্যে যেমন একটি গুরুত্বপূর্ণ হচ্ছে জিঙ্ক, 2 নম্বর হচ্ছে নিকেল, তৃতীয় হচ্ছে কপার, ক্যাডমিয়াম, এই সমস্ত বিভিন্ন রকমের মেটালিক কম্পাউন্ড রয়েছে। যে মেটালিক কম্পাউন্ডগুলো কিন্তু কেমিক্যাল কম্পাউন্ড কিন্তু মেটালিক, জিঙ্ক, নিকেল, কপার, ক্যাডমিয়াম, এগুলো বায়ুতে মিশে গিয়ে এগুলির সাইজ যেমন বলা হচ্ছে যে তামা মিশে গেল বা জিঙ্ক মিশে গেল বা নিকেল মিশে গেল, কোন সাইজের? 10 মাইক্রোমিটার হতে পারে, 2.5 মাইক্রোমিটার হতে পারে। যদি 10 মাইক্রোমিটারের একটি জিঙ্ক বা একটা কপার বা তামার উপাদান বা তামার কণা বা ক্যাডমিয়ামের কণা বায়ুর সাথে সাথে ভেসে বেড়াচ্ছে, সেটিকে যখন একজন ব্যক্তি গ্রহণ করছে শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে, তাহলে সেই তামার উপাদানটি যেটি ডিজলভ হবে না, যে মেটালিক কম্পাউন্ডটি যেটি ডিজলভ হবে না, সেই মেটালিক কম্পাউন্ডটি কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমে গিয়ে কমপ্লিট ব্লকেজ সৃষ্টি করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার প্রশ্ন হচ্ছে এই কম্পাউন্ডগুলি কোথা থেকে রিলিজ হতে পারে? মূলত বিভিন্ন রকমের থার্মাল পাওয়ার স্টেশন থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রি এরিয়া থেকে শুরু করে এবং যে সমস্ত অঞ্চলে, যে সমস্ত জায়গায় আরবানাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ট্রান্সপোর্টেশনের র্যাপিড গ্রোথ হয়েছে, যেখানে ট্রান্সপোর্ট সিস্টেম নন অর্গানাইজড ওয়েতে রান করে, যেখানে পুরনো গাড়ির ব্যবহার প্রচুর রয়েছে, যেখানে গাড়ির কালো ধোঁয়া বায়ুতে মিশে যায় প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, যেখানে পপুলেশন ডেনসিটি অনেক বেশি হাই, যেখানে জনঘনত্ব সব থেকে বেশি, অনেক বেশি, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ডেনসিটি রয়েছে, যেখানে এই ট্রান্সপোর্টেশনের ডেনসিটিটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই এবং যেখানে হচ্ছে পুরনো গাড়ির ব্যবহার আমরা দেখতে পাই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, যেখান থেকে কার্বন মনোক্সাইডের মতো গ্যাস রিলিজ হয়, সে সমস্ত জায়গাতে কিন্তু আমরা এই ধরনের এফেক্টগুলি, এই ধরনের কেমিক্যাল কম্পাউন্ড, মেটালিক কম্পাউন্ড এর বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও যে সমস্ত কিছু কম্পাউন্ড রয়েছে যেগুলি প্রাইমারি পলিউটেন্টসের মধ্যে পড়ে এবং পার্টিকুলেটের মধ্যে পড়ে, পার্টিকুলেট কম্পাউন্ড যেগুলো শক্ত উপাদান হতে পারে বা লিকুইড অবস্থায় হতে পারে, যেমন বলা হচ্ছে এরকম আদার বায়োলজিক্যাল কম্পাউন্ডস রয়েছে আর মাইক্রোবস রয়েছে, এরকম কিছু এরকম অণুজীব রয়েছে যেগুলি বায়ুকে দূষিত করে। অতি সাম্প্রতিককালে একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে অর্থাৎ 2020 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে কোভিড-19-এর প্রভাবের জন্য আজকে সমগ্র বিশ্বজুড়ে কিন্তু জনজীবন থেকে শুরু করে সব কিছুই বিপর্যস্ত। আজকে প্রচুর মানুষ মৃত মারা গেছে। কী কারণে মারা গেছে? আজকে বায়ু দূষিত হয়েছে। তাই কিভাবে দূষিত হয়েছে? এরকম একটি মাইক্রোবস, এরকম একটি ভাইরাস, যেটা হচ্ছে করোনা ভাইরাস, ইনফেক্টেড ডিজিজ ক্রিয়েট করার মতো একটা গুরুত্বপূর্ণ ভাইরাস কোভিড-19। এই কোভিড-19 ভাইরাস বায়ুতে মিশে গেছে এবং শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে সেই ভাইরাস জীবদেহে প্রবেশ করছে এবং রেসপিরেটরি সিস্টেমকে কমপ্লিট ব্লকেজ করার মাধ্যমে মানুষের প্রাণ নাশ করছে, জীবের প্রাণ নাশ করছে। এই ধরনের একটা ভাইরাস মিশে গিয়ে বর্তমানে কিন্তু সমগ্র বিশ্বের যে বায়ু, সে বায়ুর কিন্তু দূষণ ঘটিয়েছে। তাহলে বায়ু দূষণের ক্ষেত্রে কিন্তু এই যে মাইক্রোবস বা এই যে বায়োলজিক্যাল কম্পাউন্ডসগুলি, সেই কম্পাউন্ডগুলির কিন্তু ভূমিকা আমরা স্পষ্টভাবে
দেখতে পাই। এরপরে আমরা দেখে নেব প্রাইমারি পলিউটেন্টস অ্যান্ড ইটস এফেক্টস। এর মধ্যে আরেকটি পড়ছে নাইট্রেট অক্সাইডস। নাইট্রেট অক্সাইডগুলি কি? নাইট্রেট অক্সাইড NOx অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড আর রিলিজ ফ্রম ওজোন লেয়ার বাই অক্সিডেশন অফ NO, নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেন অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, এখানে যেমন বলা হচ্ছে নাইট্রোজেন অক্সাইডের যে গ্রুপের যে সমস্ত কম্পাউন্ডগুলি সেগুলি কিন্তু বায়ু দূষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা বায়ু দূষণের কারণ। কীভাবে? যখন ওজোন স্তর আমরা জানি পৃথিবীতে বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলের সর্ব উঁচুতে আমরা ভূখণ্ড থেকে একটি নির্দিষ্ট দূরত্বে একটা ওজোনস্ফিয়ার বলে একটি স্তর রয়েছে। সেখানে বিভিন্ন সময়ে অক্সিডেশন, বিশেষ করে আমরা জানি বজ্রপাত বা বৃষ্টি এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় এই অক্সিডেশন প্রসেসটি কিন্তু স্পষ্টভাবে দেখতে পায়। অর্থাৎ বায়ুতে যে নাইট্রোজেন রয়েছে আর ওজোন স্তরে যে অক্সিজেনের বিভিন্ন রকমের কম্পাউন্ডগুলি রয়েছে, এই বিভিন্ন রকমের ফিজিক্যাল রিয়াকশানের মাধ্যমে সেই নাইট্রোজেনগুলি, বায়ুতে থাকা নাইট্রোজেনগুলির সাথে ওজোন স্পেয়ারের যে অক্সিজেন তার যখন কম্বিনেশন হচ্ছে, নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড এর মতো যে বিষয়গুলি বা নাইট্রাস অক্সাইডের মতো যে কম্পাউন্ডগুলি, সে কম্পাউন্ডগুলি কিন্তু এই যে ন্যাচারাল যে ফিজিক্যাল যে রিয়াকশান, সে ফিজিক্যাল রিয়াকশানের মাধ্যমে কিন্তু বায়ুতে মিশে গিয়ে অটোমেটিক্যালি সেটি কিন্তু বায়ুকে দূষিত করে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পলিউটেন্ট যা কিন্তু বায়ু দূষণের মুখ্য ভূমিকা পালন করে। রিলিজড ফ্রম বার্নিং ফসিল ফুয়েল অফ পাওয়ার প্ল্যান্টস। মূলত এই যে নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই যে বিষয়গুলি রয়েছে, নাইট্রোজেন অক্সাইডের যে গ্রুপের যে কম্পাউন্ডগুলি রয়েছে, সে কম্পাউন্ডগুলির অনেকাংশে রিলিজ হয় বিভিন্ন রকম থার্মাল বা পাওয়ার প্ল্যান্টস থেকে। যে পাওয়ার প্ল্যান্টসগুলিতে মূলত যে সমস্ত জীবাশ্ম রয়েছে বা জ্বালানি রয়েছে, ফসিল ফুয়েল রয়েছে, সে ফুয়েলগুলিকে জ্বালানির মাধ্যমে বা জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য সেখান থেকে কিন্তু এরকম নাইট্রিক অক্সাইডের গ্রুপের যে সমস্ত কম্পাউন্ড সেগুলো রিলিজ হয়ে বায়ুকে দূষিত করে। মূলত পাওয়ার স্টেশনগুলো বা পাওয়ার প্ল্যান্টসগুলোতে কিন্তু এই বিষয়টি আমরা স্পষ্টভাবে দেখতে পাই। আমরা জানি কয়লা এবং পেট্রোলিয়ামজাত বিভিন্ন রকম বিষয়গুলিকে যখন জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেখান থেকেই কিন্তু এই নাইট্রিক অক্সাইডের মতো ভয়ঙ্কর পলিউটেন্ট কিন্তু বায়ুতে মিশছে, ফলে বায়ু যে স্বাভাবিকতা তা কিন্তু বিঘ্নিত হচ্ছে। রিলিজড ফ্রম ভেহিকেল, গাড়ি থেকেও কিন্তু প্রতিনিয়ত যে সমস্ত গাড়ির ইঞ্জিনের বয়স হয়ে গেছে, যেগুলি প্রপার রিপেয়ারিং হয় না, যেগুলিতে ইঞ্জিনের কাজ হয় না, সেখানে যখন পেট্রোল বা ডিজেলের যে ভেহিকেলগুলো, বেসিক্যালি ডিজেলের যে সমস্ত ভেহিকেলসগুলি রয়েছে, সেগুলি থেকে এই নাইট্রিক অক্সাইডস এর মতো দূষক উপাদান রিলিজের প্রবণতা সবথেকে বেশি। নাইট্রিক অক্সাইডস ক্যান ডিক্রিজ দ্য ফাংশন অফ লাং অ্যান্ড ক্যান ইনক্রিজ দ্য রেসপিরেটরি প্রবলেমস। এখানে বলা হচ্ছে কি করে, এটি কিন্তু সরাসরি বলা হচ্ছে ফুসফুসের কর্মক্ষমতা বা কার্যকারিতা কমিয়ে দেয় এবং সম্পূর্ণভাবে রেসপিরেটরি প্রবলেম ক্রিয়েট করে। শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি করার ক্ষেত্রে এই নাইট্রিক অক্সাইডসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাই। এর ফলে দেখা যায় অতি দ্রুত মানুষের মধ্যে বার্ধক্য নেমে আসে, কারণ অক্সিজেন হচ্ছে প্রাণবায়ু। সে প্রাণবায়ুর মধ্যে যদি বিভিন্ন রকম পলিউটেন্টস বা দূষক উপাদান প্রবেশ করে এবং প্রবেশ করার ফলে বিভিন্ন রকমের জৈবিক ক্রিয়াকে প্রতিনিয়ত বিঘ্নিত করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই ব্যক্তি বা সেই প্রাণীকুলের ধ্বংস অবশ্যম্ভাবী। এরপরে আমরা দেখে নেব প্রাইমারি পলিউটেন্টসের মধ্যে কি পড়ছে। অ্যামোনিয়া, NH3। অ্যামোনিয়া ইজ অ্যান অ্যালকালাইন গ্যাস। এটি একটি গ্যাস, অ্যালকালাইন গ্যাস হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছে বা এটিকে উল্লেখ করা হয়।
এই যে অ্যালকালাইন গ্যাসটি রয়েছে বা অ্যামোনিয়া রয়েছে, অ্যামোনিয়া ইজ রিলিজড ফ্রম ডিকম্পোজিং অফ অর্গানিক ম্যাটার্স, প্লাস্টিক ওয়েস্ট অ্যান্ড অ্যানিমেলস। বিভিন্ন রকমের বিভিন্ন রকম প্ল্যান্টস বা গাছপালা, বিভিন্ন রকমের দূষিত উপাদান, দূষক উপাদান বা বলা যেতে পারে বজ্র উপাদান, সে বজ্র উপাদান বা কোনো পশুকে যখন ডিকম্পোজিং করা হয়, ডিকম্পোজিং আমরা দুরকমভাবে দেখতে পাই। একটা ফিজিক্যালি আমরা দেখতে পাই, ফিজিক্যালি কথাটির অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে অটোমেটিক্যালি ন্যাচারালি হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে মানুষ নিজের প্রয়োজনে সে সমস্ত বিষয়গুলিকে ডিকম্পোজ করে থাকে। এই যে ডিকম্পোজিংয়ের সময়, ডিকম্পোজিং মানে সেগুলিকে নষ্ট করা বা সেগুলিকে গলিয়ে ফেলা বা সেগুলিকে প্রকৃতিতে আবার মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ প্রক্রিয়ার অস্তিত্ব আমরা দেখতে পাই। তো যখন ডিকম্পোজিং প্রসেসটি চলতে থাকে তখন কিন্তু সেই প্ল্যান্ট বা গাছপালা যখন ডিকম্পোজিশন হয় বা ডিকম্পোজিং হয় বা কোনো দূষক উপাদানের বা বজ্র উপাদানের যখন ডিকম্পোজিং হয় কিংবা কোনো অ্যানিমালসের ডিকম্পোজিং হয়, সেখান থেকে এই অ্যামোনিয়া নামক যে অ্যালকালাইন গ্যাসটি সেটি কিন্তু রিলিজ হয়। অ্যামোনিয়া ইজ রিলিজড ফ্রম এগ্রিকালচার সেক্টর থেকেও কিন্তু আমরা দেখতে পাই সেখান থেকে এর রিলিজ হওয়ার প্রবণতাটা অনেক বেশি। কেন? আমরা যদি কৃষিক্ষেত্রে একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করি বা দেখি বা অবজার্ভ করি তাহলে দেখব যখন কোনো একটি জমিতে চাষ করা হয়, চাষ করার পর সেই জমিতে কিছু যে বজ্র উপাদান থেকে যায়, খড় বা এই ধরনের বিভিন্ন রকম বজ্র উপাদানগুলি যখন থেকে যায় সেগুলিকে জমি কর্ষণ করার মাধ্যমে সেগুলিকে ডিকম্পোজিং বা জল দিয়ে সেগুলিকে ডিকম্পোজিংয়ের চেষ্টা করা হয়। তখন কিন্তু সেখান থেকে একটি গ্যাস রিলিজ হয়। কোনো কোনো ক্ষেত্রে এই গ্যাস রিলিজের প্রবণতা অনেক বেশি থাকে। এটি নির্ভর করে কী ধরনের জমিতে কী ধরনের বজ্র উপাদান রয়েছে, সে বজ্র উপাদানের প্রকৃতি অনুসারে এই অ্যামোনিয়া গ্যাসের তীব্রতা বা তার প্রভাব বা তার যে নেচার, যে অ্যামোনিয়া গ্যাসের নেচার বা তার যে রিলিজিংয়ের যে লেভেল সেটি কিন্তু ভ্যারি করে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়া ক্যান ক্রিয়েট দ্য থ্রোট প্রবলেম, রেসপিরেটরি প্রবলেম। প্রত্যেকটি দূষক উপাদানের যে একটি কমন প্রবলেম সৃষ্টি করে সেটি হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা। পাশাপাশি এই যে অ্যামোনিয়া যা বায়ুতে মিশে যায় দূষক হিসেবে মিশে গেলে এটি কিন্তু যেটি প্রথমে আঘাত করবে বা ক্ষতি করবে সেটি হচ্ছে থ্রোট বা গলাকে কিন্তু সবার আগে ক্ষতি করে থাকে। এটি কিন্তু এই দূষক উপাদানটির একটি মুখ্য প্রভাব। এরপরে আমরা দেখে নেব যে সমস্ত দূষক উপাদানগুলি রয়েছে প্রাইমারি পলিউটেন্টসগুলির মধ্যে আরেকটি দ্বিতীয় হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড ইজ রিলিজ ফ্রম বার্নিং অফ কোল অ্যান্ড ওয়েল। যে সমস্ত কয়লা এবং তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে সেখান থেকে কিন্তু সালফার ডাইঅক্সাইড রিলিজ হয়। এই সালফার ডাইঅক্সাইডও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রাইমারি পলিউটেন্টস এয়ার পলিউশনের ক্ষেত্রে। সালফার ডাইঅক্সাইড ইজ অলসো রিলিজড ফ্রম ভলকানিক ইরাপশনস। এই যে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেমন পড়ে একটি আগ্নেয়গিরি অগ্নুৎপাত। যখন কোনো একটি ভৌগোলিক পরিমণ্ডলে আগ্নেয়গিরি অগ্নুৎপাত অধিক পরিমাণে হয় বা যখনই হয় তখন কিন্তু একটি মাত্রাতিরিক্ত সালফার ডাইঅক্সাইড নামক একটি গ্যাস কিন্তু বায়ুর সাথে মিশে যায়। সেখানকার বায়ুমণ্ডল কিন্তু অধিক পরিমাণে দূষিত অবস্থায় থাকে, যা জীবের প্রাণ ধারণের জন্য কখনোই কার্যকরী নয়। এরপরে আরও বলা হচ্ছে যে এই সালফার ডাইঅক্সাইড রিলিজড হয় অর্গানিক ডিকম্পোজিশনের মাধ্যমেও হয়ে থাকে। বিভিন্ন জৈব উপাদানের যখন ডিকম্পোজিশন হয় সেগুলিকে যখন নষ্ট করা হয় বা সেগুলিকে ডিকম্পোজ করার চেষ্টা করা হয়, গলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বা পচিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সে ডিকম্পোজিশন যখন চলে তখন কিন্তু সেখান থেকে সালফার ডাইঅক্সাইড নামক এই যে পলিউটেন্টটি সেটি কিন্তু রিলিজ হয়। সালফার ডাইঅক্সাইড ইজ এ কজ অফ অ্যাসিড রেইন। এই সালফার ডাইঅক্সাইড কিন্তু একটা কারণ। যখন বায়ুতে সালফার ডাইঅক্সাইডটা অধিক পরিমাণে থাকে এবং
বৃষ্টি যখন হয় সেই বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে কিন্তু অ্যাসিডিক একটা অবস্থা তৈরি করে, এবং সেটি যখন পৃথিবীতে নেমে আসে যেখানে পতিত হয় সেখানে কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করে, বা সেই জায়গাটা যেখানে পড়ে সেখানে কিন্তু সেই জায়গাটি ক্ষতিগ্রস্ত হয়। এটিকে অ্যাসিড রেন হিসেবে উল্লেখ করা হয়। তো অ্যাসিড রেনের একটি গুরুত্বপূর্ণ কারণ, অর্থাৎ এর একটি প্রভাব হিসেবে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের প্রভাব হিসেবে আমরা কিন্তু বলতে পারি যে অ্যাসিড রেইন। তার ফলে বিভিন্ন রকমের স্মৃতিসৌধ, বিভিন্ন রকমের ইমারত এর কিন্তু নষ্ট হচ্ছে। এর ফলে জমিতে বা এগ্রিকালচারাল সেক্টরে যখন অ্যাসিড রেনের পরিমাণ বাড়বে, তাতে কি হবে, জমির যে উপরের যে লেয়ার সারফেস অফ ল্যান্ড সেটি মূলত অ্যাসিডিক হবে, এবং তাদের জমির উর্বরতা শক্তি সম্পূর্ণভাবে নষ্ট হবে বা নষ্ট হয়। সালফার ডাইঅক্সাইড ক্রিয়েটস প্রবলেমস ইন স্কিন প্রবলেম, রেসপিরেটরি সিস্টেমে প্রবলেম, মাসেল মেমব্রেন্সে প্রবলেম। হ্যাঁ, এরপরে আছে চোখের সমস্যা, গলার সমস্যা, নাকের সমস্যা, এই ধরনের বিভিন্ন রকমের সমস্যাগুলি সৃষ্টি করার ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইডের কিন্তু আমরা প্রভাব স্পষ্টভাবে দেখতে পাই। প্রাইমারি পলিউটেন্টসের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে কার্বন মনোক্সাইড, CO। এটি মারাত্মক একটি দূষক উপাদান, যেটিকে আমরা সাধারণভাবে কথাবার্তার মধ্য দিয়ে নর্মাল অবস্থায় আমরা বলে থাকি কালো ধোঁয়া। এই যে কার্বন মনোক্সাইড ইজ রিলিজড ফ্রম ইনকমপ্লিট কম্বাশন প্রসেস অর ইনকমপ্লিট বার্নিং অফ উড, কোল, পেট্রোল ইত্যাদি। অর্থাৎ যখন আমরা সহজ একটি উদাহরণের মাধ্যমে, একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে বোঝাবো যে কী করে বুঝবো কার্বন মনোক্সাইড গ্যাস কোনটা। যেমন ধরে যাক যে একটি কাঠ আছে, কাঠটিতে যখন খুব আলো জ্বলছে এবং সেখানে ধোঁয়া কম হচ্ছে, সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যেটুকু গ্যাস বেরোয় সেটা কার্বন ডাইঅক্সাইড। কিন্তু সে কাঠটা যদি একটু ভেজা কাঠ হয় এবং সেখানে যদি কিছুটা অংশ আগুন লেগেছে, আগুন জ্বলেছে, কিন্তু একটু ভেজা আছে, ভালো শুকোয়নি, সেখানে দেখা যাবে বারবার প্রচণ্ড কালো ধোঁয়া সেখান থেকে বেরিয়ে আসছে। সেই কালো ধোঁয়া যেটা হচ্ছে কমপ্লিট বার্নিং নয়, এরকম জায়গা থেকে যখন কালো ধোঁয়াটা বেরোচ্ছে, সেখানে সেই গ্যাসের মধ্যে কিন্তু কার্বন রয়েছে মনোক্সাইড রূপে, অর্থাৎ কার্বন মনোক্সাইড। যেমন আরেকটি এক্সাম্পল আমরা দেখতে পাই, অনেক সময় দেখা যায় যে গ্রাম বাংলায় যে এই যে সাইকেলের টায়ার রয়েছে, সেই টায়ারগুলোর মধ্যে আগুন লাগিয়ে দেয়, প্লাস্টিকের মধ্যে আগুন লাগিয়ে দেয়, সেখান থেকে একটা বিষাক্ত গ্যাস প্রকৃতিতে কিন্তু মেশে বা বায়ুতে মেশে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হার্মফুল বা ক্ষতিকারক হাই ডেনসিটির যে কার্বন মনোক্সাইড সেটি কিন্তু সেখানে থাকে। এরপর বলছে কার্বন মনোক্সাইড ইজ রিলিজ ফ্রম ভেহিকল, গাড়ি থেকে বের হয় এটা মূলত যদি জ্বালানি ঠিকঠাক না হয়। আর জ্বালানি ঠিকঠাক না হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে কোনো গাড়ির ইঞ্জিনের যদি বয়স বেড়ে যায় বা অনেক পুরনো হয়ে যায়, সেটি যদি ঠিকঠাক রিপেয়ারিং না হয়, সেখানে মোবিল ঠিকঠাক চেঞ্জ না করা হয়, পাশাপাশি সেখানে দেখা যাবে যে সেই যে ফুয়েল, ডিজেল বা পেট্রোল যাই হোক না কেন, সেটি কিন্তু প্রপার বার্নিং হবে না হওয়ার জন্য সেখান থেকে কিন্তু কালো ধোঁয়া বেরোবে, যে কালো ধোঁয়ার মধ্যে কার্বন মনোক্সাইড রয়েছে, এবং সেই কার্বন মনোক্সাইড অত্যন্ত ক্ষতিকারক, অনেক বেশি ক্ষতিকারক। কার্বন মনোক্সাইড ক্যান ক্রিয়েট ডিফিকাল্টিস ইন হার্ট, লাং এবং বলা হচ্ছে নার্ভাস সিস্টেম। সম্পূর্ণ নিউরোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট করার ক্ষেত্রে কার্বন মনোক্সাইডের একটা বিশেষ ভূমিকা আমরা দেখতে পাই। হার্টকে ব্লক করার ক্ষেত্রে, লাংকে ইনএফেক্টিভ করে দেওয়ার ক্ষেত্রে কার্বন মনোক্সাইডের একটা মারাত্মক ভূমিকা রয়েছে। তাই আমাদেরকে এই জায়গাগুলি সম্পর্কে একটু সচেতন থাকা দরকার। প্রাইমারি পলিউটেন্টসের সম্পর্কে বলতে গেলে এরপরে যে পলিউটেন্টসটি রয়েছে সেটি হচ্ছে গ্রাউন্ড লেভেল ওজোন, অর্থাৎ কিছুটা ওজোন গ্যাসের কিছুটা অংশ যেটা হচ্ছে আমাদের পৃথিবীর যে ভূখণ্ডের যে ভূপৃষ্ঠের উপরিতল বা ভূপৃষ্ঠের উপরিভাগ, সেখানে কিন্তু কিছুটা ওজোন কিন্তু বর্তমান থাকে, গ্রাউন্ড লেভেল ওজোন। এই যে O3 is a form of nitrogen oxide and VOC, volatile organic compounds, chemical reaction। এখানে বলা হচ্ছে কোথা থেকে আসে, নাইট্রোজেন এবং VOC, NOx এবং VOCর কম্বিনেশনের ফলে, এই দুটোর বিক্রিয়ার ফলে ভূপৃষ্ঠে যে নাইট্রোজেন অক্সাইড রয়েছে বা ভোলেটাইল অর্গানিক কম্পাউন্ড রয়েছে VOC, এই VOC এবং NOx এর যে প্রপার কম্বিনেশন বা তার পরিপ্রেক্ষিতে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কিন্তু এই গ্রাউন্ড লেভেল ওজোন কিন্তু ক্রিয়েট হয়। যখন এটা ক্রিয়েট হবে,
সেটি কিন্তু একটি পলিউটেন্ট রূপে কিন্তু ভূপৃষ্ঠে বর্তমান থাকবে এবং সেটি কিন্তু বায়ুতে মিশে গিয়ে মারাত্মক সমস্যার সৃষ্টি করবে। ওজোন O3 ক্যান ক্রিয়েট ইরিটেশন ইন আইস অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। এই যে চুলকনি, চোখে চুলকনি বা চোখ লাল হয়ে যাওয়া বা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করার ক্ষেত্রে এই গ্রাউন্ড লেভেল যে ওজোন তার কিন্তু প্রভাব আমরা দেখতে পাই। ওজোন ক্যান ড্যামেজ দ্য ফুড ক্রপস। একই রকমভাবে যেহেতু ভূখণ্ডের উপরিভাগে এই গ্যাস রিলিজ হয় বা এই গ্যাস ক্রিয়েট হয় এবং এটি ওজন বেশি হওয়ার জন্য এই গ্যাসটি উপরে উঠে যেতে পারে না, ভূপৃষ্ঠের উপরিভাগেই বর্তমান থাকে। ফলে কি হবে, শস্যকে কিন্তু ক্ষতি করে। শস্যের ক্ষতি করার ক্ষেত্রে এই গ্রাউন্ড লেভেল যে ওজোন তার কিন্তু প্রভাব আমরা দেখতে পাই। টাইপস অফ পলিউটেন্টস যেগুলো রয়েছে সেগুলিকে তাহলে আমরা এরকমভাবে ভাগ করতে পারি। প্রাইমারি পলিউটেন্টস যেগুলি হচ্ছে ডাইরেক্টলি রিলিজ ইন দ্য এয়ার, বায়ুতে যেগুলো সরাসরি মিশে যায়। একই রকমভাবে কিছু রয়েছে সেকেন্ডারি পলিউটেন্টস যেগুলি ডাইরেক্টলি মেশে না, ইনডাইরেক্টলি রিলিজড হয়। এরপরে আমরা দেখে নেব যে ফান্ডামেন্টাল হেলথ প্রবলেমস ক্রিয়েটেড বাই এয়ার পলিউশন। এয়ার পলিউশনের জন্য যে সমস্ত হেলথ প্রবলেমগুলো হয় তার মধ্যে মৌলিক যে সমস্ত প্রবলেম সেগুলি সম্পর্কে আমরা বলবো। প্রথমে বলা হচ্ছে যে শ্বাস প্রশ্বাসের সমস্যা। সম্পূর্ণভাবে আমরা জানি যে যতগুলি পলিউটেন্ট রয়েছে প্রথম ক্ষতিটা এই রেসপিরেটরি সিস্টেম বা লাং সিস্টেমের মধ্যে কিন্তু এর ক্ষতিটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই শুরুতেই। এরপরে রয়েছে ডিপ্লেটেড ইমিউন সিস্টেম, যে আমাদের যে রোগ প্রতিরোধক ক্ষমতা রয়েছে বা শক্তি রয়েছে সেই রোগ প্রতিরোধক ক্ষমতাকে নষ্ট করা বা তার কার্যকারিতা বা কর্মক্ষমতা নষ্ট করার ক্ষেত্রে এই এয়ার পলিউশনের প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্টের যে সমস্ত সমস্যা, সে হার্টের সমস্যার ক্ষেত্রে বা এখানে ব্লাড সার্কুলেশন সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু আমরা এই এয়ার পলিউশনে বা এয়ার পলিউটেন্টের এফেক্ট আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই। যে এয়ার পলিউটেন্টগুলো কিন্তু ব্লাডের সাথে মিশে গিয়ে ব্লাডের যে নর্মাল যে অ্যাক্টিভিটি, অর্থাৎ যেখানে বলা হচ্ছে সিস্টোলিক সিস্টেম বা ডায়াস্টোলিক সিস্টেম বা রিফ্রেশিং অফ ব্লাড, এই যে বিষয়গুলি সেগুলি কিন্তু এই কাজগুলি করার ক্ষেত্রে কিন্তু এই পলিউটেন্টসগুলি কিন্তু এফেক্টিভ রোল আমরা দেখতে পাই। আই ইরিটেশনের বিষয়টি আমরা আলোচনা করেছি যে পলিউটেন্টের জন্য কিন্তু চোখের মধ্যে একটি যন্ত্রণা বা কষ্ট বা এই ধরনের বিষয়গুলি অনুভূত হয়। ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এই ধরনের বিভিন্ন রকম স্ট্রোক হয়, ক্যান্সার হতে পারে। ক্যান্সারের মতো একটা মারাত্মক ভয়ঙ্কর রোগ, সেই রোগগুলো কিন্তু এই এয়ার পলিউশনের জন্য হতে পারে। আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।